সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমরা নিশ্চয়ই জানো যে কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তোমাদের পড়াশোনার যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজন করেছে অনলাইন ভিত্তিক পাঠদান ব্যবস্থার। তারই ধারাবাহিকতায় আমার আজকের লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত জাহান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আমরা আজকে আলোচনা করব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়, পাঠ শিরোনাম বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ। শিক্ষণফল অর্থাৎ এই পাঠ শেষে আমরা যা শিখব, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি সম্পর্কে জানতে পারব, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা সম্পর্কে জানতে পারব, বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারব। পাঠ 1, বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, অর্থাৎ যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চাটা কিভাবে শুরু হয়েছে। ভারতীয় উপমহাদেশে সমাজ চিন্তার ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। কৌটিল্যের অর্থশাস্ত্র, আল বেরুনির ভারত তত্ত্ব, আবুল ফজলের আইন-ই-আকবরী, আকবরনামা ইত্যাদি গ্রন্থে উপমহাদেশের সমাজের চমৎকার বিবরণ পাওয়া যায়। ইংরেজ আমলে স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে 1784 সালে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে সমাজ চর্চার আনুষ্ঠানিক সূত্রপাত ঘটে। এ সময় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ইতিহাস ও প্রথা পদ্ধতির ধারণা পাওয়া যায় ইংরেজদের বিভিন্ন রচনাবলী থেকে। পরবর্তীকালে ব্রিটিশদের পাশাপাশি বাঙালি লেখকদের রচনায় ও সমকালীন সমাজের চিত্র ফুটে উঠেছিল। 40-এর দশকে বাঙালি জাতীয়তাবাদী লেখক রাধাকমল মুখার্জি, D.N. মজুমদার, নির্মল কুমার বসু ও বিনয় কুমার সরকার বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাঠ 2, এখন আমরা আলোচনা করব বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চাটা কিভাবে শুরু হয়েছিল। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে সমাজবিজ্ঞান চর্চার আনুষ্ঠানিক পথ উন্মোচিত হয়। তারই ধারাবাহিকতায় 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 50-এর দশকে ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ল্যাভি-স্ট্রস বাংলাদেশে আগমন করেন। এখন আমরা কিছু স্লাইড দেখব, এ সম্পর্কিত স্লাইড নিয়ে আমরা আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, স্লাইডটাতে লক্ষ্য করো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনেস্কো এর যৌথ সহযোগিতায় 1957-58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগের আত্মপ্রকাশ ঘটে। নতুন এ বিভাগের প্রথম অধ্যক্ষ হিসেবে ফরাসি সামাজিক নৃবিজ্ঞানী ডক্টর পেরি বেসেইনিকে নিযুক্ত করা হয়। পরবর্তীতে 1958 সালে প্রফেসর ডক্টর নাজমুল করিম এই বিভাগের দায়িত্বভার গ্রহণ করেন। 1957 সালের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্তর্ভুক্ত কোর্স হিসেবে সমাজবিজ্ঞান পড়ানো হতো। তবে দেশে আনুষ্ঠানিকভাবে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে। পরবর্তীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা হয়। মূলত অধ্যাপক ডক্টর এ কে নাজমুল করিম ও তার ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এদেশে সমাজবিজ্ঞানের পঠন পাঠন এবং আলোচনা বিস্তৃতি লাভ করে। এ কারণেই প্রফেসর ডক্টর এ কে নাজমুল করিমকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়। প্রফেসর ডক্টর নাজমুল করিমের কিছু বিখ্যাত বই হলো চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ, যেটা 1956 সালে প্রকাশিত হয়েছিল, দ্য ডাইনামিক্স অফ বাংলাদেশ সোসাইটি 1980 সালে প্রকাশিত হয়েছিল, এবং সমাজবিজ্ঞান সমীক্ষণ 1973 সালে প্রকাশিত হয়েছিল। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভিত্তি করে 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং 1970 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা করা হয় এবং এর মাধ্যমে এদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশের পথ আরও প্রশস্ত হয়। এরপর 1992 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 2002 সালে খুলনা বিশ্ববিদ্যালয়, 2010 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং 2012 সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। যেহেতু বাংলাদেশে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমাজবিজ্ঞানের পাঠদান শুরু হয়েছে, সেহেতু স্বাভাবিকভাবেই এদেশে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অধ্যাপক ডক্টর রঙ্গলাল সেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক ডক্টর সৈয়দ আলী নকি, অধ্যাপক মোহাম্মদ আফসার উদ্দিন, অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডক্টর সর্দার আমিনুল ইসলাম, অধ্যাপক ডক্টর এ আই মাহবুব উদ্দিন, অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা ও সমাজবিজ্ঞানের চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফজলুর রশিদ খান, অধ্যাপক ডক্টর এম আব্দুল কাদির ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ হাসান ইমাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ এফ ইমাম আলী, অধ্যাপক ডক্টর অনুপম সেন, অধ্যাপক ডক্টর মিজানুর রহমান মিয়া, অধ্যাপক ডক্টর আহমেদ ফজলে হাসান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ বদরুদ্দোজা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফজলুল মবিন চৌধুরী, অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী প্রমুখ স্মরণীয়। শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বাংলা ভাষায় সমাজবিজ্ঞান বিষয়ক গ্রন্থ, প্রবন্ধ, গবেষণাকর্ম ইত্যাদি প্রকাশের মাধ্যমেও সমাজবিজ্ঞানের অগ্রযাত্রার পথকে ত্বরান্বিত করেছেন। এসব রচনার মধ্যে রয়েছে ডক্টর রঙ্গলাল সেনের বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাস, ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশের সামাজিক সমস্যা, সমাজ মনোবিজ্ঞানের ভূমিকা, ডক্টর এ এফ ইমাম আলীর সমাজতত্ত্ব, এফ আর খানের সমাজবিজ্ঞানের মূল তত্ত্ব, ফজলুর রশিদ খানের সমাজবিজ্ঞানের মূল তত্ত্ব, মোকাররম হোসেনের সমাজ ও সমাজতত্ত্ব, ডক্টর সেলিন আহমেদ ও খ ম রেজাউল করিমের সমাজবিজ্ঞানের তত্ত্ব, ধ্রুপদী ও আধুনিক ইত্যাদি। পাঠ 3, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কেন সমাজবিজ্ঞান পড়ব। বর্তমান উন্নয়নশীল দেশসমূহের সমস্যা উপলব্ধি করার জন্য সর্বত্র সমাজবিজ্ঞান পড়ানোর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে।
শিক্ষার এমন কোনো শাখা নেই যেখানে সমাজবিজ্ঞান পাঠ করা হয় না, যেমন ফলিত বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে সমাজবিজ্ঞান অত্যন্ত গুরুত্বের সাথে পাঠদান করা হয়। সমাজবিজ্ঞানের প্রাথমিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হল সামাজিক জীবনের কার্যাবলী ও তার কারণ সম্পর্কে যথাযথ ও পূর্ণাঙ্গ ধারণা গ্রহণ করা। এর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাকে আমরা নিম্নোক্তভাবে আলোচনা করতে পারি। প্রথমত, সমাজবিজ্ঞান যেহেতু সমাজ কাঠামো তথা ব্যক্তি গোষ্ঠী বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে আলোচনা করে, সেহেতু সমাজবিজ্ঞান পাঠে যে কোনো কৌতূহলী পাঠক সমাজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারে। এর ফলে সে সমাজের একজন আত্মসচেতন ও শ্রেণী সচেতন সদস্য হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়। বস্তুত সমাজের বসবাসকারী মানুষ সমাজের গতি প্রকৃতি সম্পর্কে উদাসীন থাকতে পারে না। এজন্যই বলা হয় সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে নিজ সমাজের সামাজিক পরিবেশ সম্পর্কে মানুষের জ্ঞানের দ্বার উন্মোচিত হয়। দ্বিতীয়ত, সমাজবিজ্ঞান পাঠে সমাজের শ্রেণীবিন্যাস, সমাজের বিদ্যমান শ্রেণীগুলোর মধ্যকার সম্পর্ক, সমাজের উৎপাদন যন্ত্রের সঙ্গে তাদের সম্পর্ক, ভূমিকা, অবদান এবং অধিকার সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। এতে সমাজে মানুষের অবদান ও অধিকার সম্পর্কে জানা যায় সমাজের সমস্ত সুযোগ সুবিধাগুলো কারা কতটা কিভাবে কোন অধিকার বলে ভোগ করছে, আর কারা সমাজের সম্পদ ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তৃতীয়ত, সামাজিক বিভিন্ন দায়িত্ব কর্তব্য সম্পর্কেও সমাজবিজ্ঞান প্রত্যক্ষ দিক নির্দেশনা দিয়ে থাকে। বস্তুত সমাজবিজ্ঞান পাঠের ফলে সমাজের ত্রুটি বিচ্যুতি তথা সামাজিক সমস্যাবলী চিহ্নিত করা হয়। এজন্য যে কোনো ধরনের সমাজ সংস্কার বা সামাজিক সমস্যা দূর করতে প্রয়োজন সমাজবিজ্ঞানের জ্ঞান। একটি আদর্শ সমাজের গঠন সম্পর্কে মানুষ যা চিন্তা করে তার সাথে বাস্তব সমাজের কতটা মিল বা অমিল রয়েছে এবং কিভাবে একটি যুক্তিসিদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব তা সম্পর্কে ধারণা অর্জন করতে হলে সমাজবিজ্ঞান পাঠ অতীব জরুরি। কার্যত এ প্রয়োজনবোধের কারণেই সমাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান হিসেবে অভিহিত করা হয়। চতুর্থত, যে কোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের অভিজ্ঞতা অতীব জরুরি। পঞ্চমত, বিভিন্ন সামাজিক সমস্যা বিশ্লেষণে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন। বাংলাদেশের দারিদ্র্য, রাজনৈতিক অস্থিতিশীলতা, সম্পদহীনতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ইত্যাদি বিষয় সম্পর্কে অনুসন্ধান, বিশ্লেষণ ও সম্ভাব্য সমাধান খোঁজার বিষয়ে সমাজবিজ্ঞান বিশেষ ভূমিকা পালন করে থাকে। ষষ্ঠত, সমাজ কাঠামো সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজন। বাংলাদেশের সার্বিক সমাজ কাঠামো, সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সামাজিক সম্পর্ক ব্যবস্থার সাথে আন্তঃসম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অনুসন্ধানের জন্য সমাজবিজ্ঞান পাঠ অতীব প্রয়োজন। সপ্তমত, বাংলাদেশের সমাজের মৌলিক পরিবর্তন সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠ জরুরি।
সমাজবিজ্ঞানের আলোচনায় উন্নয়ন পরিকল্পনার রূপ, ধরন, উন্নয়নে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণী এবং গোষ্ঠী, সম্প্রদায়, উন্নয়নের জন্য অর্থ সংগ্রহের ধরন ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। ফলে উন্নয়ন পরিকল্পনায় কোনো দেশের সাংস্কৃতিক, সামাজিক মূল্যবোধ, আচার আচরণ ইত্যাদির প্রতি কতটা গুরুত্ব দেওয়া দরকার সে বিষয়ে ধারণা লাভ করার জন্য সমাজবিজ্ঞান পাঠ অতীব প্রয়োজনীয়। অষ্টমত, বাংলাদেশের সমাজের মৌলিক পরিবর্তন সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠের কোনো বিকল্প নেই। কেননা বাংলাদেশের সামাজিক পরিবর্তনের জন্য দায়ী নানাবিধ কারণ, যেমন ভূমির মালিকানা ও আর্থসামাজিক পরিবর্তন, সমাজ সংস্কৃতির রূপান্তর, শিল্পায়ন ও নগরায়নজনিত পরিবর্তন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, ধর্ম ও মূল্যবোধের পরিবর্তন ইত্যাদি। এসব বিষয় সম্পর্কে সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তার যদি সার সংক্ষেপ দাঁড় করাই তাহলে এমন হবে: বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি সম্পর্কে আমরা জেনেছি বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশধারা সম্পর্কে এবং বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জেনেছি। এখন তোমাদের একটা বাড়ির কাজ দিব। আমি একটি উদ্দীপক বলবো, তোমরা এটা খাতায় লিখে নিবে, উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়বে এবং প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে। তারিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি বিষয়ের ছাত্রী যে বিষয়টির আনুষ্ঠানিক সূচনা হয় 1925-26 শিক্ষাবর্ষে দর্শন বিভাগের নীতিশাস্ত্রের সাথে ওই বিষয়ের কিছু বিষয়বস্তু পড়ানোর মাধ্যমে। পরবর্তীতে 1957-58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি সর্বপ্রথম একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ক. সমাজবিজ্ঞান সমীক্ষণ বইয়ের লেখককে? খ. বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে 5 জনের নাম উল্লেখ করো। গ. উদ্দীপকে তারিন যে বিষয়টির ছাত্রী তার বিকাশ ধারা বর্ণনা করো। ঘ. উক্ত বিষয়টি অধ্যয়ন করে তারিন কি কি জ্ঞান অর্জন করবে বলে তুমি মনে করো, তোমার মতামত উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠ শেষ করব। আশা করি সবাই লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে এবং যেখানে প্রয়োজন সেখানে নোট করে নেবে। উদ্দীপকটি অবশ্যই চেষ্টা করবে। আজকের পর্যন্তই। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আশা করছি খুব শিগগিরই সুস্থ শহরে সুন্দর একটি সকালে আমাদের সবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।